অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জৈব পলিমারের দ্বিতীয় অধ্যায় আমরা পড়ছিলাম। গতদিন আমরা কোন কোন বিষয়গুলো পড়েছি চলো একটু দেখে আসি। গতদিন আমরা জৈব পলিমারের দ্বিতীয় অধ্যায়ের বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। যেমন আমরা পড়েছি স্বপলিমার বা হোমোপলিমার। যারা ক্লাস করেছো তারা জানো যে যদি একই মনোমার দিয়ে কোনো পলিমার গঠিত হয় তাকে আমরা স্বপলিমার বলেছি। যেমন ইথিনের ক্ষেত্রে তাদের যে রিপিটিং ইউনিট একই রকম থাকে, অর্থাৎ প্রতিবার ইথিনের যে অংশটি, যে মনোমারটি বারবার যুক্ত হয়ে একটি পলিমার তৈরি করেছিল। এরপরে পড়েছিলাম আমরা বিষম পলিমার বা হেটারো। সেক্ষেত্রে যদি ভিন্ন রকম মনোমার থাকে আমরা এই পলিমারকে আমরা বলেছি হেটেরো পলিমার। সেক্ষেত্রে মনোমার হতে হবে ভিন্ন। যেমন এখানে একটি ইথিন এবং একটি প্রোপিন, দুইটি ভিন্ন মনোমার, এবং যখন যুক্ত হয়েছে তখন কিন্তু একই রকম হচ্ছে না, একবার ইথিনের অংশ একবার প্রোপিনের অংশ। এরকম করে এটাকে সংক্ষেপে এরকম করে দেখানো হচ্ছে যে এ বি, একবার এ যুক্ত হয়েছে একবার বি যুক্ত হয়েছে, এরকম। তাহলে এটা হলো হেটেরো পলিমার। এরপরে আমরা পড়েছিলাম নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিমার। যাদের ক্লাসটি মনে আছে, আমি একটি কলম আঁকিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে যদি কোনো পলিমারের মধ্যে শাখা থাকে তাহলে সেই পলিমারটি ঘন সন্নিবিষ্ট হয় না, ফলে তাদের ঘনত্বও কম হয়। এটিকে নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিমার বলেছি। এরপরে উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিমার, যেখানে শাখা থাকে না এবং রৈখিক প্রকৃতির হয়, সেটি হলো উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিমার। এরপরে পার্থক্য পড়তে বলেছিলাম। সংজ্ঞা থেকে পার্থক্যের অনেক ধারণা করা যায়, পার্থক্য তোমাদের পড়ে নিতে হবে। আজকে আমরা নতুন আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। যারা এই ক্লাসটি দেখা শুরু করবে অবশ্যই এইখানে যে পোস্টের নিচে তোমাদের উপস্থিতি, রোল নম্বর লিখে উপস্থিতি জানাবে যে তোমরা ক্লাস করছো, ক্লাসটি দেখেছো। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আমরা কোপলিমার সম্পর্কে জানার চেষ্টা করি। কো কথাটি সহ, অর্থাৎ অনেক সময় আমরা যেমন কোঅপারেটিভ বলি, কোঅর্ডিনেশন বলি, এজন্য কোপলিমার এইরকম একটি কোপলিমারের বিষয় হচ্ছে যে সকল পলিমার অণুর শৃঙ্খল একাধিক ভিন্ন মনোমার দিয়ে গঠিত। তাহলে এটা কিন্তু সহপলিমারের মতোই কথাটি আসলো, যে একাধিক ভিন্ন মনোমার দিয়ে গঠিত, তখন তাদেরকে বলা হচ্ছে কোপলিমার বা সহপলিমার। কিরকম? এখানে দেখো যে একটি স্টাইরিন, এটি একটি মনোমার, অ্যাক্রাইল ও নাইট্রাইল এটিও হলো একটি মনোমার, এবং এই দুটা মিলিত হয়ে একটি বড় ধরনের চেইন সৃষ্টি করেছে, এটি হলো কোপলিমার। কোপলিমারের যে কার্যকারিতা, পরস্পরের সঙ্গে বিক্রিয়া সাধনে সক্ষম দুটি মনোমার এখানে হতে হবে। কেবল মনোমার এ এর পলিমারকরণ করা হয়, সেক্ষেত্রে একটি নিম্নরূপ পলিমার গঠিত হবে এবং শুধু বি দিয়ে বি এর একটি পলিমার তৈরি হবে। কিন্তু যদি মনোমার এ এবং বি কে মিশ্রণ করা হয় তবে কোপলিমার গঠিত হয়। উৎপন্ন কোপলিমারের রাসায়নিক সংযুক্তি, আণবিক বিন্যাস স্বপলিমারগুলো অপেক্ষা ভিন্ন হবে, ফলে কোপলিমারের ধর্মাবলীও স্বপলিমার থেকে আলাদা হবে। এইভাবে কোপলিমারের মাধ্যমে দুটি স্বপলিমারের কাঙ্ক্ষিত ধর্মগুলি এটার মধ্যে আনা সম্ভব নয়। আর যদি কেউ মনে করে যে দুই রকম তো মনোমার রয়েছে, তাহলে শুধুমাত্র একটি মনোমার দিয়ে একটি চেন তৈরি করলাম, আরেকটি মনোমার দিয়ে একটি চেন তৈরি করলাম, তাহলে তাদের যে বৈশিষ্ট্য সেটা কিন্তু এটার মতো হবে না, কারণ এক্ষেত্রে দুটি একসাথে রিয়াকশনটি করবে।
বলছে পলিস্টাইরিন, শুধুমাত্র স্টাইরিন থেকে পলিস্টাইরিন যদি তৈরি করা হয় তাহলে সেটির বৈশিষ্ট্য হয় স্বচ্ছ, দৃঢ়, শক্ত, রাসায়নিক প্রতিরোধী। কিন্তু যদি পলি অ্যাক্রাইলোনাইট্রাইল তৈরি হয় তাহলে এটিও দৃঢ়, শক্ত, প্রতিরোধী হয়। কিন্তু স্টাইরিন আর অ্যাক্রাইলোনাইট্রাইল যদি একসাথে তৈরি করা হয় তাহলে সেক্ষেত্রে এটি কিন্তু অন্যরকম জিনিস হয়, সহপলিমার, উত্তম, ঘাতরোধী, শ্বাস নির্মাণের উপযোগী, এইরকম একটি জিনিস তৈরি হয়। তাহলে শুধু পলিস্টাইরিন, শুধু পলি অ্যাক্রাইলোনাইট্রাইলের যেমন বৈশিষ্ট্য, কোপলিমারের বৈশিষ্ট্য কিন্তু আলাদা রকম হবে। কোপলিমার করণ কিভাবে তৈরি করা যেতে পারে কোপলিমারকে, এটির সংক্ষিপ্ত কিছু এখানে বিবরণ রয়েছে, এটা আমাদের এইখানে দরকার হবে না, কারণ কোপলিমারের করণের পদ্ধতি আমরা পরে অন্য অধ্যায়ে গিয়ে বিস্তারিত সেখানে পড়তে হবে, এখানে এরকম দরকার নেই। আমরা একটি পার্থক্য পড়ব, শুধু পলিমার আর কোপলিমারের মধ্যে পার্থক্যটা কি। শুধু যদি পলিমার হয় তাহলে অসংখ্য মনোমার যুক্ত হয়ে একটি বিশাল আকারের চেইন সৃষ্টি করবে। কিন্তু যদি কোপলিমার হয় সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন মনোমার অণু রাসায়নিকভাবে সংযুক্ত হয়ে দীর্ঘ শিকল বিশিষ্ট অণু সৃষ্টি করবে। যেহেতু একই রকম মনোমার নিয়মিতভাবে যুক্ত হবে, কোপলিমারের মধ্যে মনোমারগুলো নিয়মিত অনিয়মিত উভয়ভাবে থাকতে পারে। এই কথার অর্থ হলো, আমি একটু দেখিয়ে দিই, যে এখানে যেমন আমরা বলেছি এ বি অর্থাৎ শৃঙ্খলভাবে একবার এ একবার বি এইভাবে যুক্ত হয়েছে, কিন্তু কোপলিমারে এরকম নাও হতে পারে, অনেকগুলো এ যুক্ত হতে পারে, আবার অনেকগুলো বি যুক্ত হতে পারে, আবার একটা একটা এর পরে দুইটা বি, অথবা তিনটা এর পরে আর একটা বি, এরকম করেও থাকতে পারে। তাই বলছে অনিয়মিতভাবেও এখানে থাকতে পারে। রিপিটিং ইউনিটগুলো ভিন্ন অভিন্ন হতে পারে। তো এখানে রিপিটিং ইউনিট অবশ্যই ভিন্ন হবে, কারণ যেহেতু দুই রকম জিনিস দ্বারা গঠিত, একই রকম থাকবে না। কিছু উদাহরণ দেওয়া হয়েছে। সহপলিমার বা কোপলিমারের শ্রেণীবিভাগ, এটি আমাদের পড়তে হবে এখানে, যে সহপলিমারগুলা কেমন হয়। তো এখানে কয়েকটি উদাহরণ দেওয়া আছে, দেখেই বুঝতে পারবে। উদাহরণগুলো রূপক অর্থে তৈরি করা হয়েছে। প্রথমটি হলো অবিন্যস্ত বা র্যান্ডম, তারপরে পরিবর্তী বা অল্টারনেটিভ, তারপরে হলো স্তূপ বা ব্লক। এখন একটি মুখে না বলে আমরা উদাহরণটা দেখাই। অবিন্যস্ত বা র্যান্ডম, এখানে একটা ছবি দেখতে হবে, ছবি দেখলে বোঝা যাবে। অবিন্যস্ত বা র্যান্ডম, প্রথমে দেখো এ, মানে এটি একটি আলাদা যৌগ, তার সাথে বি পরপর দুইটা হয়েছে, তারপর দেখো তিনটা এ হয়েছে, তারপরে আবার একটা বি দেওয়ার পরে আবার এ শুরু হলো। তার জন্য বলছে যে দুটি ভিন্ন মনোমার যদি এলোমেলো ভাবে যুক্ত হয় তাহলে তো কোপলিমার, কিন্তু সেটাকে বলবো অবিন্যস্ত বা র্যান্ডম, মানে যখন যেখানে ইচ্ছা। তাহলে এটার উদাহরণ দেওয়ার জন্য আমাদের তেমন কোনো চিন্তার প্রয়োজন হচ্ছে না, আমরা যে কোনো ভাবে এটাকে লিখে ফেলতে পারি। তাই এখানে সহজে আবার বলছে যে যখন পলিমার শিকলে দুটি মনোমার ভিন্ন বা এলোমেলো ভাবে যুক্ত হয় তাকে কোপলিমার যখন গঠন করে তাকে আমরা অবিন্যস্ত বা র্যান্ডম বলি। তো এই হলো দুইটা ভিন্ন মনোমার, এবং যখন যুক্ত হয়েছে তখন এলোমেলো ভাবে যুক্ত হয়েছে, একটি এ, তারপরে দুইটি বি, তারপর দেখো তিনটি আবার এ রয়েছে, তারপর আবার একটি বি রয়েছে, এইভাবে যুক্ত হয়েছে। তো এই জন্য এটাকে বলছে র্যান্ডম। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন লেখা আছে জিগলার নাটা প্রভাবকের উপস্থিতিতে। এখন জিগলার নাটা প্রভাবকটা কি, এটি কিন্তু আমাদের আরেকটি অধ্যায়ে গিয়ে সেখানে বুঝতে হবে। এর একটি মিশ্রণ, একটি প্রভাবকের মিশ্রণ, সেখানে টাইটানিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইত্যাদি যৌগের সাথে অ্যালকাইল মূলক বা ক্লোরাইড মূলক ইত্যাদি থাকবে। উদাহরণ হিসেবে আমরা এটা তো ছিল রূপক এ বি দিয়ে, আমরা একটা যৌগ দিয়ে যদি উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যেমন একটা ইথিন এবং একটি প্রোপিন। তো যদি তুমি একটা ইথিন একটা প্রোপিন, একটা ইথিন একটা প্রোপিন দাও, তাহলে কিন্তু এই যে অবিন্যস্ত বা র্যান্ডম হবে না। তার জন্য দেখো একটা ইথিন দিয়েছে, তারপরে দুইটা প্রোপিন দিয়েছে, তারপরে তিনটা ইথিন দিয়েছে, তারপরে একটা, তার মানে এরকম করে বলতে পারো এ বি বি, তারপরে তিনটা এ,
তারপরে আবার বি, এরকম করে যুক্ত হয়েছে। তাহলে এরকম করে যে কোনো, এটা স্টাইরিন, এটা বিউটাডাইন, প্রথমে একটি এটা দিলে, তারপরে দুইটি দিলে, তারপরে আবার এটা তিনটি দিলে বা চারটি দিলে, যে কোনো ইচ্ছা মতো, তাহলে সেটি হয়ে গেল এই যৌগটি মানে যে ছিল অবিন্যস্ত বা র্যান্ডম। আরেকটি কোপলিমার সেটি হলো পরিবর্তী বা অল্টারনেটিভ, মানে একটার পরে একটা, একটার পরে একটা, মানে এরকম করে যদি হয়, দেখে নাম শুনে বোঝা যাচ্ছে। উদাহরণ দেখো, এ বি, তারপরে আবার এ বি, আবার এ বি, মানে একটার পর একটা যদি চেঞ্জ হয় নিয়মিতভাবে, তাহলে এটাকে বলছে যে একটির পর একটি পর্যায়ক্রমিকভাবে রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়, তাহলে তাকে পরিবর্তী বা অল্টারনেটিভ কোপলিমার বলছে। তাহলে পরিবর্তী বা অল্টারনেটিভ কোপলিমার আমরা সহজেই উদাহরণ দ্বারা বুঝতে পারছি। বাস্তবিক উদাহরণ যদি দেওয়া যায়, একই উদাহরণ তুমি দিতে পারো, ইথিন প্রোপিনেটটাও দিতে পারো, স্টাইরিন অ্যাক্রাইলো নাইট্রাইল দিতে পারো, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে একটা এটা যদি দাও তাহলে আরেকটা এটা দিতে হবে, তারপরে আবার একটা এটা, তারপরে আবার একটা এটা, এইরকম করে যদি দাও তাহলে সেটি হবে অল্টারনেটিভ বা পরিবর্তী। যে কোনো দুইটা যৌগ তুমি পাশাপাশি দিয়ে একটির পর একটি যদি দাও তাহলে সেটি হয়ে যাবে অল্টারনেটিভ। স্তূপ বা ব্লক, স্তূপ কথাটা হচ্ছে যে এক পাশাপাশি গাদাগাদি করে থাকা আর কি, স্তূপ হয়ে থাকা। দুটি ভিন্ন মনোমার থেকে পৃথক পৃথক ভাবে স্বপলিমার সৃষ্টি হলো এবং পরবর্তীকালে তারা দুজন একসাথে হলো। মানে এটা বোঝাচ্ছে যে এ মনোমার এবং বি মনোমার, আগে একবার এ আলাদাভাবে যুক্ত হলো, আবার বি আলাদাভাবে যুক্ত হলো, এবার এ এর সাথে বিটা অ্যাটাচ হয়ে গেল। বলতে দুটি দুটি ভিন্ন মনোমার থেকে পৃথক পৃথক ভাবে উৎপন্ন স্বপলিমারগুলি শৃঙ্খলগুলি পরস্পর যুক্ত হয়। এটিকে আমি একটু লিখে যদি বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখো এখানে লিখে বোঝাই। ধরো প্রথমে আমরা প্রথমটা ছিল হচ্ছে র্যান্ডম। তো র্যান্ডম উদাহরণ, র্যান্ডম তার বোঝানোর জন্য আমরা দুইটা যৌগ নিই। ধরো হলো CH2, তারপরে দ্বিবন্ধন দ্বারা CH2। তো এইটা তুমি রূপক ভাবে মনে রাখো, এটা হলো এ, এটা হলো এ যৌগ। আর একটা হলো আমরা নিলাম CH3, মানে 2 দিয়ে আগে বোঝানোর সুবিধার্থে, তারপরে এটা দিয়ে CH, এখানে আমরা এখানে CH3টা এখানে না দিয়ে আমরা নিচে দিলাম আমাদের ব্যবহারের সুবিধার্থে। তো এই যৌগটার নাম দিলাম হলো বি। এখন এই দুইটা মিলে, এই দুইটা যৌগ মিলে যদি তুমি এরকম করে করো যে আগে একবার এটা দিলে, তারপরে বি দিয়েছো ইচ্ছে মতো তিনটা চারটা, তারপরে আবার একটি এ দিলে, তখন সেটা হবে র্যান্ডম। কিন্তু যদি একটা এ দাও তারপর একটা বি দাও এভাবে, তাহলে আমি যদি র্যান্ডমের উদাহরণ দিই, র্যান্ডম হবে আগে একবার একটা এ দিব, তারপরে দিব বি, আর একটা বি দিলাম, তারপরে আবার এ দিলাম, এ যত খুশি তত দিয়ে দিলাম, তিনটা চারটা পাঁচটা যা ইচ্ছা, মানে কোনো ঠিক নাই। তারপর আবার বি আসলো, তাহলে এর পরে বি কখন আসবে এটার কোনো নির্দিষ্টতা নাই, এটা হলো র্যান্ডম। এরপরে যদি অল্টারনেটিভ দেই, তাহলে এ, এর পরে বি ঠিক মতোই আসবে, তারপর আবার এ আসবে, তারপর আবার বি আসবে। এটা যদি ঠিক মতো থাকে, মানে একটির পরে একটি যদি এটি ফিক্সড থাকে, তাহলে এটি হবে অল্টারনেটিভ। এরপর যদি স্তূপের কথা বলি, স্তূপ, তাহলে তোমাকে মনে করতে হবে শুধু এ দ্বারা একটা আমরা চেন তৈরি করব, এ এ, এরকম করে একটা বড় চেন তৈরি হলো এ। আবার বি দ্বারা একটা চেন তৈরি হয়েছে বি, বি দিয়ে বি এর সাথে বি অণু, বি এর সাথে বি অণু। এখন এই দুই চেনকে যদি আমরা একত্র করে দিই তাহলে একটা বড় পলিমার তৈরি হলো। এইটি হলো স্তূপ, মানে এ দ্বারা আলাদাভাবে ভিন্ন পৃথকভাবে, বি দ্বারা পৃথকভাবে, এবং এগুলা যদি একত্রিত হয় তাহলে সেটিকে আমরা বলতে পারি যে স্তূপ কোপলিমার। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে স্তূপ এর যে গঠন সেটি আমরা দেখছি। স্তূপ অসংখ্য চেন এক জায়গায় হয়ে হয়ে স্তূপ তৈরি করতে পারে। তো স্তূপ তৈরি করা আমরা বুঝলাম। এখন স্তূপের অনেকগুলো উদাহরণ রয়েছে, এত দরকার নেই আমাদের, শুধু স্তূপ বুঝে গেলে। এরপর হচ্ছে জোড় কলম বা গ্রাফট। জোড় কলম বা গ্রাফট, এটাও একদম সহজ একটি জোড় কলম, যেটা বুঝতেই পারছো যে একটি কলম বাঁধা, যেমন গাছে, বিভিন্ন রকম গাছে
ফল, পেয়ারা এরকম গাছে যে আমরা কলম বেঁধে দিই, একটা বড় একটি ডাল থাকে, কাণ্ড থাকে, তার সাথে আমি একটু ছোট্ট অংশ জোড়া লাগিয়ে দিলাম, সেখান থেকে আবার একটি অংশ বের হয়, এটি হলো জোড় বা কলম। তো এখানে বলছে যে যদি এমন হয় যে একটি 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 মনোমার দিয়ে মূল চেন তৈরি করলাম, মানে দুইটা মনোমার রয়েছে কিন্তু একটি দিয়ে একটা লম্বা চেন তৈরি করেছি, এই লম্বা চেনটা হবে একটি দ্বারা, কিন্তু যে শাখা রয়েছে এই শাখা আমরা অন্য যেইটা দিছিল, যেমন এখানে হলো আমরা বি দিয়ে একটি শাখা তৈরি করেছি, তাহলে এটি হলো জোড় কলম বা গ্রাফট। তাহলে এক ধরনের মনোমার দিয়ে মূল শিকল বা শৃঙ্খল তৈরি করলাম, মূল শৃঙ্খল তৈরি করলাম একটি দিয়ে, এবং অন্য একটি মনোমার দিয়ে শাখা তৈরি করলাম, তাহলে সেই পলিমারটাকে বলা হচ্ছে জোড় কলম। আমরা যদি উদাহরণ দিই, তাহলে এই উদাহরণের সাথে আমরা আরেকটা উদাহরণ আমরা লিখতে পারি যে জোড় কলমটা কিভাবে হবে। একটি লম্বা চেন তৈরি করব একটি দ্বারা, এ এ তারপরে এ, এরকম করে অসংখ্য এ দ্বারা একটি লম্বা চেন তৈরি হয়েছে, কিন্তু এর সাইডে, এর নিচে বা সাইডে অন্য কোথাও আমরা আরেকটা এরকম করে বি দিয়ে আরেকটি শাখা তৈরি করেছি সাইড দিয়ে। তাহলে মূল শিকলটা হলো একটি মনোমার দিয়ে আর একটা মনোমার দিয়ে শাখা তৈরি হলো, এটি হলো হচ্ছে জোড় কলম বা গ্রাফট, এটা হলো। তারপরে আমরা পরের অংশে যাই। এবারে দেখো, এটা বোঝা গেল। তাহলে আমাদের যে টপিক ছিল, টপিকের বিষয় ছিল যে কত রকম ভাগে এটাকে ভাগ করা যায়। অবিন্যাস তো পড়লাম, তারপরে পরিবর্তী, অল্টারনেটিভ, স্তূপ, তারপর জোড় কলম এ পর্যন্ত পড়েছি। সবশেষে টার রয়েছে, এখন টারের উদাহরণ এখানে আছে কিনা দেখি একটু। টার পলিমারের লাস্ট লেকচার ছিল টার, হয়তো আমি পৃষ্ঠা চেঞ্জ করে নিয়েছি হয়তো। আচ্ছা, কয়েকটি গুরুত্বপূর্ণ কোপলিমার এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে কয়েকটা রয়েছে, এটা দরকার নেই, বিভিন্ন রকম কোপলিমারের উদাহরণ দেওয়া আছে। এবার হোমোপলিমার এবং কোপলিমারের মধ্যে পার্থক্য আমরা পড়ব। হোমোপলিমার অর্থাৎ একই মনোমার দ্বারা গঠিত হবে, আর কোপলিমার ভিন্ন ভিন্ন মনোমার দ্বারা গঠিত হবে, এটি মূল পার্থক্য। মনোমারগুলি নিয়মিতভাবে থাকবে একটার পর একটা, এটা নিয়মিত হতে পারে, অনিয়মিত হতে পারে। এক্ষেত্রে হোমোপলিমারগুলোর রিপিটিং ইউনিটগুলো একই রকম হবে, এক্ষেত্রে রিপিটিং ইউনিটগুলো আলাদা হতে পারে। কিছু উদাহরণ দিয়েছে, এখানেও কিছু উদাহরণ দেওয়া আছে। তাহলে আমরা আরেকটি উত্তর পড়লাম, হোমোপলিমার এবং কোপলিমারের মধ্যে পার্থক্য পড়লাম, হোমোপলিমার এবং কোপলিমারের মধ্যে পার্থক্য দেখলাম। তাহলে আমাদের আজকে যে টপিকগুলো পড়লাম, আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম সেখান থেকে আমরা এখন বেশ কিছু প্রশ্ন করতে পারি, যেমন কোপলিমার কাকে বলে উদাহরণ দাও, কোপলিমারের শ্রেণীবিভাগ আলোচনা করো। তোমরা কোপলিমারের শ্রেণীবিভাগের মধ্যে র্যান্ডম কোপলিমার, তারপরে অল্টারনেটিভ কোপলিমার, তারপরে জোড় কলম বা গ্রাফট কোপলিমার পড়লে, একটি হলো ব্লক বা স্তূপ কোপলিমার এখানে পড়া হলো। এরপরে কোপলিমার ও হোমোপলিমারের মধ্যে পার্থক্য আমরা আলোচনা করলাম। এরপরে আমাদের পরের যে টপিক সেটি হলো টার পলিমার। টার পলিমারটি আলাদাভাবে দেওয়া হয়েছে এখানে, কিন্তু এটি আমাদের যে কোপলিমার তারই একটি শ্রেণীবিভাগ। তো সেক্ষেত্রে বলছে তিনটি ভিন্ন পলিমার ইউনিটের মাধ্যমে গঠিত হয় টার পলিমার, এবং মনোমারগুলি র্যান্ডম বা ব্লক হিসেবে সজ্জিত হতে পারে। দেখো এখানে এ বি সি তিনটি আলাদা মনোমার আছে, এবং সেই মনোমারগুলি এখানে যুক্ত হয়েছে। কিভাবে যুক্ত? ভিন্ন ভিন্ন ইউনিট করেছে, এবং এটি র্যান্ডমলিও যুক্ত হতে পারে বা ব্লক হিসেবেও যুক্ত হতে পারে, মানে স্তূপের মতো করেও যুক্ত হতে পারে। এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে, র্যান্ডমলি অর্থাৎ এলোমেলো ভাবে যে কোনো ভাবে যুক্ত হতে পারে সেখানে। তাহলে এই টার পলিমারের মধ্যে মূলত পার্থক্য হলো তিনটি ভিন্ন পলিমার ইউনিট থাকবে এখানে।
যে যদি ভিন্ন তিনটি মনোমার ইউনিট যথাক্রমে এ বি সি, তার পরিমাণ উৎপন্ন করতে এরকম করে 3 ধরনের পলিমার থাকবে। আমরা এটা বুঝে নিলাম, এটা নিয়ে আর তেমন আলোচনা নেই। আমাদের অনেকগুলো উদাহরণ এখানে রয়েছে। এরপরে আমরা পরের অংশে যাই। তো এরপরে আমাদের যে পলিমারটি, এইটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটি পলিমার, থার্মোপ্লাস্টিক। এটি আমাদের পড়তে হবে। থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিং, থার্মোপ্লাস্টিক পলিমার এবং থার্মোসেটিং পলিমার। এটি তোমাদের প্রথম যে পরীক্ষা নিয়েছিলাম সেখানে অংশ ছিল খুব অল্পভাবে, কিন্তু এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। চলো আমরা থার্মোপ্লাস্টিক পলিমার সম্পর্কে জেনে নিই। পলিথিন, আমরা যে পলিথিনগুলো দেখি, এই পলিথিনকে তোমরা জানো যে এটিকে যদি আমি যদি তাপ প্রদান করি তাহলে এটা নরম হয়ে যাবে, আবার যদি এটাকে ঠান্ডা করে ফেলি আবার সেটি আগের অবস্থায়, কঠিন অবস্থায় ফিরে আসবে। তাই বলছে যে যদি কোনো পলিমারকে তাপের প্রভাবে নমনীয় করা যায়, আবার তাপ অপসারণ করলে সেটি যদি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, তাহলে সেটিকে থার্মোপ্লাস্টিক পলিমার বলে। তাহলে আমাদের এখন যে বিষয়টি পড়ছি সেটি হলো থার্মোপ্লাস্টিক পলিমার। থার্মোপ্লাস্টিক পলিমার কাকে বলা হবে? যে যে পলিমারকে তাপ দিলে সেটি নরম হয়ে যায়, নমনীয় হয়, এবং তাপ যদি আবার সরিয়ে ফেলি, শীতল করে ফেলি, তাহলে আবার যদি পূর্বের অবস্থায় ফিরে আসে। এবং এই যে পদ্ধতিটি সেটি অনেকবার করা যায়, অর্থাৎ বারবার তুমি তাপ দিবে, নরম হবে, আবার সেটিকে তাপ সরিয়ে ফেললে কঠিন হয়ে যাবে। এটিকে মূলত বলা হচ্ছে থার্মোপ্লাস্টিক পলিমার। আমাদের উদাহরণস্বরূপ আমরা পলিথিনের কথা এখানে বলতে পারি। তো থার্মোপ্লাস্টিক পলিমারের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে থার্মোপ্লাস্টিক পলিমার দীর্ঘ রৈখিক শিকল বিশিষ্ট হয়, মূলত রৈখিক শিকল বিশিষ্ট হয়, এবং থার্মোপ্লাস্টিক শৃঙ্খলগুলো পরস্পরের সাথে দুর্বলভাবে আবদ্ধ থাকে, আর দুর্বলভাবে আবদ্ধ থাকে বলে তাপের প্রভাবে সেটি নমনীয় হয়, এবং তাপ অপসারণ করলে আবার কঠিন হয়। এবং থার্মোপ্লাস্টিক পলিমারের ক্ষেত্রে কোনো আড়াআড়ি ক্রস লিঙ্ক সেখানে থাকে না, এবং কোনো জালও গঠিত হয় না। এখন এটির প্রয়োগ কি? থার্মোপ্লাস্টিক পলিমার সাধারণত কি কি কাজে ব্যবহার করা হয়? আমাদের এই পলিমারগুলো অনেক রকম কাজ, যেমন হলো এই যে ব্যাগ তৈরি করা যেতে পারে, বিভিন্ন ব্যাগ, মোড়ক, ক্যানেল, পুকুরের তলদেশে পানির অপচয় রোধে, তারপরে ল্যামিনেশন কাজে, যে আমি ল্যামিনেটিং করি সেটার কাজে ব্যবহার করা হতে পারে, পানির পাইপ, পানির ট্যাঙ্ক ইত্যাদি। অর্থাৎ বোঝা যাচ্ছে পলিথিন আমাদের কি কি কাজে লাগে। পিভিসি পাইপ, পিভিসি মানে পলিভিনাইল ক্লোরাইড, সেটি পিভিসি পাইপ যেন ট্যাঙ্ক তৈরি হয়, কন্টেনার তৈরি হয়, পলিপ্রোপিন, সেগুলাও। অর্থাৎ এক কথায় আমাদের যে অতি পরিচিত যে পলিমারগুলো বা প্লাস্টিকগুলো দেখতে পাই, সেগুলো অধিকাংশই কিন্তু এই থার্মোপ্লাস্টিক। এখন থার্মোপ্লাস্টিকের তাহলে আমরা কি পড়লাম? থার্মোপ্লাস্টিক পলিমার কাকে বলে, তারপরে তার উদাহরণ এবং তার বৈশিষ্ট্য পড়লাম, এবং প্রয়োগ, কি কি কাজে থার্মোপ্লাস্টিক পলিমারকে আমরা ব্যবহার করতে পারি, এটি পড়লাম। এখন আমাদের থার্মোসেটিং পড়তে হবে। থার্মোসেটিংকে সহজেই যদি আমরা খেয়াল করতে চাই, সেটিং কথাটা লেখা আছে, থার্মোসেটিং, এই থার্মাল কথাটা তাপ থেকে আসে। থার্মোসেটিং, এই তাপটি একবার যদি দেওয়া হয় সেটি নরম হবে ঠিকই, কিন্তু পুনরায় এই প্রক্রিয়া বারবার করা যাবে না। তাই বলছে যে পলিমারকে তাপ দিলে নমনীয় হবে এবং তাপ প্রয়োগ করলে কঠিন হবে, তাপ অপসারণ করলে কঠিন হবে, কিন্তু এই প্রক্রিয়া আর বারবার করা যাবে না। এই প্রক্রিয়া মানে এটি মানে সহজে বোঝার জন্য যে আমাদের যে প্রোটিন রয়েছে ডিমের অংশ, ডিম এর সাথে সাদা অংশ থাকে, এটিকে আমরা যখন এটা পানির মতো থাকে, এবং এটিকে যখন তাপ দিই, এটা দেখা গেল একবার সেটি শক্ত হয়ে গেল, ঠান্ডা করলাম, শক্ত হয়ে গেল, এরপরে এটাকে আর কিন্তু নরম করা সম্ভব হয় না। মানে এটা উদাহরণ বোঝার জন্য এরকম করে আমরা একটা উদাহরণ দিতে পারি। তো এই ধরনের কিছু পলিমার রয়েছে, ফেনল ফর্মালডিহাইড রেজিন, ইপক্সি রেজিন, এই ধরনের কিছু বিষয় যেগুলো একবার তাপ দিলে সেটি নরম হয়, তাপ অপসারণ করলে কঠিন হবে, এবং দ্বিতীয়বার কিন্তু আর এই কাজটি করা যাবে না। এটিও এক ধরনের পলিমার যাদের বৈশিষ্ট্য এরকম, তাপ প্রয়োগে নমনীয় হয় কিন্তু তাপ অপসারণ করলে কঠিনও হবে, কিন্তু এই প্রক্রিয়া বারবার করা যাবে না। এদের বৈশিষ্ট্যের মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে? দীর্ঘ
শৃঙ্খল বিশিষ্ট অণুর সমন্বয়ে গঠিত, শাখাযুক্ত। অর্থাৎ আমরা ওই যে নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিমার যখন পড়েছিলাম শাখাযুক্ত, এরকম শাখাযুক্ত থাকে। এবং এগুলো হচ্ছে সক্রিয় কার্যকরী মূলক বিশিষ্ট থাকে। সক্রিয় মানে এদের ভিতরে শাখাগুলো থাকে অ্যাক্টিভ, মানে যখন তাপ প্রয়োগ করি তখন সেটা বন্ধন, এদের মধ্যে রিয়াকশন করতে থাকে আর কি। এর ফলে এরা আড়াআড়ি বা ক্রস সংযোগ সৃষ্টি করে, এর মধ্যে এক ধরনের জালিকার মতো সৃষ্টি হয় বা আড়াআড়ি বন্ধনের সৃষ্টি হয়। এগুলো অনেক মজবুত হয়, তাই সহজে আর এটাকে ভাঙা যায় না। থার্মোসেটিং পলিমারগুলো দ্বিতীয়বার তাপ প্রয়োগ করে নমনীয় করা যায় না, এটাও তার একটি বৈশিষ্ট্য। প্রয়োগের মধ্যে কি কি থাকতে পারে, যেহেতু এটি এত মজবুত হয়, এটাকে তাপ প্রয়োগে একবার যখন নরম হলো আর তাপ সরিয়ে নেওয়ার পর ঠান্ডা হলো, তাহলে পরের বার আর তাপ দিলে তাকে তো আর সহজে নরম করা যাচ্ছে না। এজন্য সাধারণত এগুলো ছাঁচ তৈরির কাজে ব্যবহার করে। এখন ছাঁচ, অনেকে ছাঁচ বুঝতে পারছে না, সেটি হলো যে প্লাস্টিক জাতীয় কিছু জিনিস থাকে, যেমন আমরা ওই যে প্লাস্টিকের কিছু জিনিস দেখতে পাই পিঠা তৈরি করার জন্য, চাপ দিলে পিঠার আকৃতি হয়ে যায়, এটা এক ধরনের ছাঁচ। তো এই প্লাস্টিকের কিছু জিনিস তৈরি করার জন্য তো অন্য পদার্থের ঠিক অবিকল ওইরকম একটি পদার্থের মডেল তৈরি করতে হয়, যেটার উপরে প্লাস্টিক দিলে বারবার ওই ধরনের একই সাইজের জিনিস তৈরি হয়। তো এগুলোকে ছাঁচ বলছে। তো বলছে ফেনল ফর্মালডিহাইড থেকে ছাঁচকৃত বস্তু তৈরি করা যায়, যার সাহায্যে রেডিও, টিভি, বিভিন্ন অংশ, বৈদ্যুতিক সরঞ্জাম, যেমন এই যে মোবাইলের আমাদের কাভার, এই কাভারগুলো তো একই আকৃতির। দেখা যাচ্ছে যে কোম্পানি যখন বের করলো তখন একই আকৃতির একই সাইজের মডেলই বা এই যে কাভারটি তৈরি করছে, তো এই জন্য একটা নির্দিষ্ট সাইজের ছাঁচ দরকার হয়। তারপরে এদের সাহায্যে প্রলেপিত পেপার তৈরি করা যেতে পারে। ফেরো ফর্মালডিহাইড থেকে প্রাপ্ত আঠা আসবাবপত্রের কাজে ব্যবহার করা যেতে পারে। আরেকটি পরিচিত রেজিন রয়েছে ইউরিয়া ফর্মালডিহাইড। বৈদ্যুতিক ফিটিংস যেগুলো রয়েছে আমাদের, এই যে বোর্ড টোর্ড থাকে, সুইচ থাকে, সেগুলো তৈরি করতে এ ধরনের জিনিস ব্যবহার করা হয়। বোতলের ক্যাপ তৈরি করতে অনেক সময় এটি ব্যবহার করা হয়। যেমন বৈদ্যুতিকের কথাটা তো বললাম। ইপক্সি রেজিনও রয়েছে। তো ইপক্সি রেজিন খাবারের সংরক্ষণের ক্যানে এটি ব্যবহার করা হয়। অবশ্যই এই ধরনের ফেনোলিক রেজিনের সাথে মিশিয়ে এটি ব্যবহার করা হয়। খাবার সংরক্ষণের যে ক্যানের ভেতরে প্রলেপ দেওয়ার জন্য মোটামুটি এগুলোকে ব্যবহার করা হয়। তো এই ছিল আমাদের থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিং এবং এদের মধ্যে যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিং পলিমারের মধ্যে পার্থক্য আলোচনা করো। তোমরা থার্মোপ্লাস্টিকের যে সংজ্ঞা, প্রথমে দুইটা সংজ্ঞা দিয়ে দিলে। একটি হলো শিকল নাই, শাখা নাই, রৈখিক। একটি হলো শাখাযুক্ত, এটা বললাম। একটার মধ্যে কোনো আড়াআড়ি বা ক্রস বন্ধন হয় না, যেটা থার্মোপ্লাস্টিক। আর যেটা থার্মোসেটিং, সেটার মধ্যে আড়াআড়ি বা ক্রস সংযোগ হয়, জালিকা সৃষ্টি হয়। তাপ প্রয়োগে সহজে ভাঙা যায়, যেহেতু বারবার এটাকে গলানো যায়, আর এটাকে সহজে তাপ প্রয়োগে ভাঙা যায় না। এছাড়া কিছু উদাহরণ এখানে পার্থক্যের মধ্যে উদাহরণও দিয়ে দিতে পারো। পরবর্তীকালে আমরা ইলাস্টোমার পড়ব। আজকে তোমাদের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হলো। এখন আমরা তাহলে আরো কিছু প্রশ্ন এখানে উল্লেখ করতে পারি। তো এখন আমরা আরো কিছু প্রশ্ন এখানে যুক্ত করতে পারলাম। আমাদের আজকে যে আলোচনা হলো সেখান থেকে থার্মোপ্লাস্টিক ও থার্মোসেটিং পলিমার কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলো কি বা উদাহরণ কি, এবং প্রয়োগ, এখানে আমরা কিছু প্রয়োগ দেখিয়েছি এবং পার্থক্য লিখেছি। থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিক পলিমারের মধ্যে পার্থক্য। তো আজকে আমরা এই যে জৈব পলিমার দ্বিতীয় অধ্যায় পড়ছিলাম এবং সেখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হলো কোপলিমার সম্পর্কে পড়েছি। কোপলিমারের শ্রেণীবিভাগের মধ্যে পড়েছি র্যান্ডম, তারপরে পড়েছি অল্টারনেটিভ, তারপরে গ্রাফট, তারপরে পড়েছি ব্লক বা স্তূপ, এবং সবশেষে টার পলিমার পড়েছি। এবং থার্মোপ্লাস্টিক থার্মোসেটিং পলিমার সম্পর্কেও সেখানে আমরা আলোচনা করেছি। ওই প্রত্যেকটা পলিমারের উদাহরণ বইতে রয়েছে, এই উদাহরণগুলো আমাদের ধরে ধরে হাতে প্র্যাকটিস করতে হবে। তো আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।